আমের আচার করতে অনেক ঝামেলা, রোদে দিতে হয়, বিভিন্ন ধরনের মশলা ইউজ করতে হয়। এত কষ্ট করে কে দেয় আমের আচার? অনেক কষ্ট, তাই না? আমের আচার দিতে চিন্তা নেই, তোমাদের পাশে আছে কাকলি কিচেন বিডি। আজকের আমের আচার তৈরি করতে আমাদের টার্গেট থাকবে কিভাবে খুব সহজে বাট টেস্টি আমের আচার তৈরি করা যায়। কারণ শুধু সহজ হলেই তো হবে না, টেস্টিও হতে হবে, স্বাদের সাথে নো কম্প্রোমাইজ। তো সেই জন্য তোমরা দেখতে পেলে আমি এখানে নিয়েছি 1 কেজি আম, আর আমগুলো চিকন চিকন করে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও মোটা টুকরো করে কেটে নিতে পারো, তো সেটা তোমাদের চয়েস। তো সে যাই হোক, ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর। আর তারপর এগুলো যতটুকু পানি অবশিষ্ট আছে সবটা একটা সুতি কাপড়ের সাহায্যে সুন্দর করে নিংড়ে নেওয়ার চেষ্টা করছি। এভাবে করার পর মনে হচ্ছিল হয়তো বা একটা শুকনো হবে আরেকটা হবে না, সেই জন্য পুরো কাপড়টা বিছিয়ে দিয়ে তার উপর একটা একটা করে টুকরো দিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিব। আর তারপর একটু রেস্টে রেখে দেবো যেন বাকিটাও খুব ভালো করে শুকনো হয়ে যায়। তো এভাবে খুব ভালো করে শুকিয়ে নিয়ে বাস চলে যাব চুলায়। বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল, পরিমাণ মতোই দিলাম। দিয়ে এবার তেলটা গরম হলেই তারপরে এখানে সবগুলো আমের টুকরো দিয়ে দিব। সবগুলো আমের টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু টুকরোগুলো ভেজে নিতে হবে। আর সেই জন্য অবশ্যই কিন্তু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নতুবা নিচের দিকে ধরে যাবে, তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো সে যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে আমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে তারপর আমের আচারটা তৈরি করে দেখো খেতে কী পরিমাণ টেস্টি হয়। আমি প্রথমেই বলেছি আমাদের আজকে টার্গেট থাকবে শুধুমাত্র যেন খুব সহজে তৈরি করা যায়। তো সেই জন্য প্রথমে খুব ভালো করে ভেজে নিলাম। আর তারপর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতো বিট লবণ, দিয়ে দিব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য শুকনো মরিচের গুঁড়ো। কারণ শুকনো মরিচের গুঁড়ো আমরা আবার পরবর্তীতে ইউজ করব, সেই জন্য এ পর্যায়ে আমি একটু কম পরিমাণে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিবে, তাহলে বললাম খেতে খুব ভালো লাগবে। তো সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব চিনি। তবে চিনিটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের আম বা আমের টুকরোগুলো কী পরিমাণ টক সেটার উপর নির্ভর করে চিনিটা দিতে হবে। আমার আমগুলো তো এতটাই মিষ্টি ছিল যে আমি এটা চিনি বাই আন্দাজি করতে পারলাম না। প্রথমে দিলাম হাফ কেজি চিনি, তারপর দিলাম আরও হাফ কেজি, মানে 1 কেজি আমের সাথে 1 কেজি চিনি। এবার বুঝতে পারছো কী পরিমাণ টক? এটা মুখে বলে আর বোঝানোর মতো না। তো সে যাই হোক, 1 কেজি প্রথমে হাফ কেজি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে জাল করে নিলাম। আর তারপর আরও অফ ক্যামেরায় আমি আরও হাফ কেজি চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু জাল করে নিয়েছি, চিনিটা গলে গেছে। আর চিনিটা গলে যাওয়ার পর আরও অনেকক্ষণ জাল করে নিয়ে সুন্দর করে তারপরেই কিন্তু এটাকে আমি সাইডে রেখে দিব। আর এখানে বসে দিলাম আরও একটি ফ্রাই প্যান, কারণ একটা মশলা তৈরি করতে হবে। আর এই মশলাটার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সেই জন্য দেখতে পেলে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা তোমাদের চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। শুকনো মরিচের গায়ে যখন একটু কালো স্পট চলে আসবে তখন সেই পর যেখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন আর 1.5 চামচের মতো আস্ত জিরে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে পুড়িয়ে ফেলা যাবে না, খুব সুন্দর এরোমা যখন বেরোতে শুরু করবে তখন এটাকে নামিয়ে রাখতে হবে। আর তারপর এটাকে আমি গুঁড়ো করে নিব। তো মশলাটা গুঁড়ো করে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে দেখো অন্য একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে 2টি শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর গন্ধ বের হয়। তো যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব সে আমের টুকরোগুলো। সম্পূর্ণ আমের টুকরোটা এখানে দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। মা, আচার তৈরি করছো? দেখেই জিভে জল চলে এসেছে। তাই? হ্যাঁ। তাহলে চলো আচারটা পুরোপুরি শেষ করে ফেলি। সেই জন্য দেখতেই পাচ্ছ সম্পূর্ণ আমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর এখানে অ্যাড করে দিব যে গুঁড়ো মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে হাফ দিয়ে দিব। আর হাফ দিব পরে নামানোর একটু আগে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। তো সে যাই হোক, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে আমের আচারের সাথে মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছ অনবরত নেচে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দিয়েছি। আর কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না? সত্যিই কিন্তু দেখে জিভে পানি চলে আসছে তাই না? তো সে যাই হোক, দেখো আবারও খুব ভালো করে ফুটিয়ে নিব। আর
আমের আচার তৈরির সময় সব সময় মাথায় রাখবে, এটার জন্য খুব ভালো করে চিট হয়। আমের আচারটা যদি খুব ভালো করে চিট করে তৈরি করা হয় তাহলে দেখতে পাবে 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত তোমরা আমের আচারটা রেখে তারপর খেতে পারবে। আমি সত্যি বলছি, আমি বাসায় 1 থেকে 1.5 বছরের মতো আমের আচার তৈরি করে তারপর আস্তে আস্তে খাই। তো সে যাই হোক, আর আমের আচারটা আরও অনেক দিন টিকিয়ে রাখার জন্য আরেকটা জিনিস ইউজ করেছি, আর সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগারটাকে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর তারপর সবার লাস্টে অ্যাড করে দিব আবারও সেই মশলাটা। নামানোর আগে দিয়ে দিলে প্রথমেই বলেছি খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার জাস্ট নামিয়ে ঠান্ডা করে আস্তে আস্তে তারপর ডালের সাথে, খিচুড়ির সাথে, যে কোনোর সাথে খাবে, দেখবে কতটা টেস্টি লাগে। তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের আমের আচারের রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। তোমাদের কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে, উত্তর দিতেও অনেক ভালো লাগে, সাথে সাথে আমি কাজের ইন্সপিরেশনও পাই। তো সবার শেষে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।